নমস্কার বন্ধুরা, আজ আমার এই ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো দেবো, পাশাপাশি মোহনবাগানেরও কিছু খবর দেওয়া রয়েছে এবং ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস সমস্ত কিছু নিয়েই খবর দেবো। তাই অতি অবশ্যই বলবো ভিডিওটা খুব ভালো ভিডিও হতে চলেছে বলে আমার ধারণা। আপনারা কি মনে করবেন সেটা তো আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। আরেকটা বিষয় আপনাদের জানাবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও আমি কিন্তু ভিডিও দিচ্ছি। তো ফুটবলের পাশাপাশি ক্রিকেটের এই ভিডিওগুলোতেও আপনাদের সমর্থন চাই, আপনাদের কমেন্ট চাই এবং আপনারা দেখবেন এই আশা রাখবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই জানাবো যে ইস্টবেঙ্গল আরএফডিএল এর যে ম্যাচ ছিল গতকাল ব্যারাকপুর স্টেডিয়ামে, সেখানে তো ইস্টবেঙ্গল মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে মধুর বদলা নিয়েছে। নৈহাটির বদলা ব্যারাকপুরে, এমন সোশ্যাল মিডিয়াতে এমন ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের ছোটরা যথেষ্ট ভালো খেলেছে, হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছে, ম্যাচের উত্তাপও যথেষ্ট ছিল। তবে ২ দলের কোচই কিন্তু রেফারিং নিয়ে এখানেও প্রশ্ন তুললেন। যেভাবে আইএসএল এ রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে, আ এখানেও কিন্তু অর্থাৎ আরএফডিএল এর এই ম্যাচগুলোতেও কিন্তু রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন। আর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন কে? না, মোহনবাগানের কোচ। মোহনবাগানের যিনি কোচ, আ তো তিনিও কিন্তু প্রশ্ন তুলছেন যে কি মানের রেফারিং হচ্ছে, যেভাবে 20-47 টার্গেট রাখা হচ্ছে। তো তার মনে হচ্ছে যে এটা তো কখনোই 47 এ সম্ভব নয়। 87-90 ও হয়ে যেতে পারে। অর্থাৎ 90-90 হয়ে যেতে পারে ভারতীয় ফুটবলের উন্নতি করতে গেলে। ভারতীয় ফুটবলের উন্নতি করতে গেলে অতি অবশ্যই রেফারির মান উন্নত করতে হবে। তো আমি জানি না, যে মোহনবাগান সমর্থকরা বলেন যে আইএসএল এ যে রেফারিং নিয়ে প্রশ্ন বারবার ওঠে, বেশ কিছু সিদ্ধান্ত দেখা গিয়েছে যে মোহনবাগানের আ বিরুদ্ধ টিম যারা খেলেছে তাদের বিরুদ্ধে গিয়েছে, মোহনবাগানের পক্ষে গিয়েছে রেফারির সিদ্ধান্ত। তো তখন তারা বলতো যে রেফারির আ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসলে অজুহাত খুঁজতে চাইছে টিমগুলো এবং তারা এ নিয়ে ইস্টবেঙ্গলকেও কটাক্ষ করেছে। কিন্তু এখন জানি না মোহনবাগানের এই কোচের এই মন্তব্যের পরে তার বিরুদ্ধে সেই দলের কর্মকর্তারা কোনো পদক্ষেপ করবে কিনা, বা মোহনবাগানের সমর্থকরাই কিভাবে দেখবে তাদের এই যুব দলের বা জুনিয়র দলের কোচের যে মন্তব্য। তিনি কিন্তু রেফারিং নিয়ে খুবই অসন্তুষ্ট এবং আমি দেখছিলাম ম্যাচের কিছু অংশ দেখার সময় যে বেশ কিছু পরিস্থিতি এমন হচ্ছিল যে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছিল, মানে হাতাহাতি হবে এমন হচ্ছিল প্লেয়ারদের মধ্যেই। রেফারি সামলাতে পারছিলেন না। বেশ কিছু সিদ্ধান্ত ভুলভাল দিয়েছেন। দুটো দলই কিন্তু পেনাল্টি পেতে পারত। যদিও মোহনবাগান একটি পেনাল্টি পেয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব অসাধারণ সেভ করেছেন। তিনিও কিন্তু ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ গোলকিপার হিসেবে যথেষ্ট ভালো, আ তার যে মান সেটা তিনি রাখতে পারছেন এবং আ আগামী দিনে কিন্তু গৌরব ইস্টবেঙ্গলের অ্যাসেট হতে চলেছেন, এটা বলা যেতে পারে। যেভাবে পিভি বিষ্ণুরা অ্যাসেট হয়ে উঠছেন। এবার আসা যাক মোহনবাগানের কথায়। কেন মোহনবাগান বললাম? বললামই যে মোহনবাগানের কোচ তিনি রেফারিং এর মান নিয়ে ক্ষুব্ধ আরএফডিএল এ। মোহনবাগান কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটা জিতলেই, আইএসএল এ উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটা জিতলেই কিন্তু তারা শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। ২৩ তারিখের এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু উৎসাহ উদ্দীপনার শেষ নেই। প্রচুর সমর্থকরা তারা মাঠে উপস্থিত হবেন। ইতিমধ্যে কিন্তু অনলাইনে টিকিট বিলি শুরু হয়ে গেছে। অনলাইন, অফলাইনে টিকিট বিলি শুরু হয়ে গেছে। অফলাইনে বোধহয় ২০ তারিখ থেকে টিকিট পাওয়া যাবে মোহনবাগান টেন্টে গিয়ে। অনলাইনে বুক মাই শোতে টিকিট বিলি হচ্ছে। তো আপনারা সেখান থেকে টিকিট কিনে নিতে পারেন। তারপর সেটা গিয়ে আ আপনারা সেই টিকিটটা রিডিম করতে পারেন অতি অবশ্যই। তো এই ম্যাচকে ঘিরে মোহনবাগান সমর্থকরা এই ম্যাচকে ঘিরে কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। যদিও ইস্টবেঙ্গলের এই ম্যাচ নিয়ে কোনো তাপ-উত্তাপ থাকার কথা নয়। ইস্টবেঙ্গলের এই মুহূর্তে কিন্তু যেটা সমস্যার চোটাঘাত, সেই সমস্যা থেকে বহু ফুটবলার ধীরে, ধীরে বেরিয়ে আসছে। রিজার্ভ রিজার্ভ বেঞ্চ সেটা কিন্তু অনেক শক্তিশালী হচ্ছে। তবে একটা দুঃখের খবর বা খারাপ খবর ইস্টবেঙ্গলের জন্য যে তাদের রিজার্ভ বেঞ্চ যতই শক্তিশালী হোক না কেন, চোট আঘাতের যে তালিকা, সেই তালিকা একেবারে, মানে এই তালিকা চোটাঘাত থাকবে না এমন কোনো বিষয় নেই। মানে তালিকাতে কেউ না কেউ রয়েছেন যিনি চোট পেয়ে মাঠের বাইরে। যার মধ্যে অন্যতম রিচার্ড স্যালিস। তিনি পাঞ্জাব ম্যাচে তাকে পাওয়া যাবে না। হেক্টর ইউএসএ তাকেও পাওয়া যাবে কিনা একটা আশঙ্কা রয়েছে। কারণ যে প্র্যাকটিস হয়েছে গতকাল, সেই প্র্যাকটিসে তিনি উপস্থিত থাকেননি। রিচার্ড স্যালিসও প্র্যাকটিসে আসেননি। চিকিৎসকরা রিচার্ডকে ২ টো ম্যাচ অন্তত মাঠের বাইরে থাকতে বলেছিলেন। সেই মতো কিন্তু মনে করা হচ্ছে যে পাঞ্জাব ম্যাচেও রিচার্ড স্যালিস বাইরেই থাকবেন। এবার আ আগামী কয়েকটা দিন প্র্যাকটিস হবে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ২২ তারিখে। তার আগে তো প্র্যাকটিস হবে। দেখা যাক রিচার্ডকে প্র্যাকটিসে দেখা যায় কিনা। তবে আশঙ্কা বা যেটা সম্ভাবনা যে রিচার্ড কিন্তু পাঞ্জাব ম্যাচেও তাকে পাওয়া যাচ্ছে না। এটা
মোটামুটি ধরে চলাই ভালো। হেক্টরকে পাওয়া গেলেও যেতে পারে। হেক্টরকে অনেকটা ওই রেখে ব্যবহার করতে চাইছেন অস্কার ব্রুজো। কারণ হেক্টরের বয়স হচ্ছে, তার গতি অনেকটা মন্থর হয়ে গেছে। তবে তিনি মাঠে নামলে বেশ কিছু কার্যকরী ভূমিকা নিয়ে থাকেন। সেই কারণে হেক্টরকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাইছেন না কোচ অস্কার ব্রুজো। তাই তাকে কিছুটা আ বিশ্রাম দিয়ে, একটু খেলিয়ে বিশ্রাম দিয়ে এইভাবেই তাকে কিন্তু ব্যবহার করতে চাইছেন। তাই প্র্যাকটিসে তাকে দেখা যায়নি গতকাল। হয়তো আগামী মানে আজ এবং কালও হয়তো দেখা যাবে না। একদম পাঞ্জাব ম্যাচের আগের দিন যে প্র্যাকটিস করবে সিচুয়েশন প্র্যাকটিসে তখন হয়তো তাকে আবার এনে একটা মানে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হবে যে কি ফরম্যাটে তারা খেলতে চাইছেন, রণকৌশল কি হতে চাইছে। তারপরে হেক্টরকে মাঠে নামিয়ে দেওয়া হবে। এইরকমই পরিকল্পনা কিন্তু হচ্ছে। তবে ইস্ট বেঙ্গলের শিবিরে আরো ভালো খবর রয়েছে। যে ভালো খবর হচ্ছে ডিফেন্সে লালচুং নুঙ্গা তিনি কিন্তু ফিরছেন। রেড কার্ড তিনি দেখেছিলেন। গত ম্যাচে তিনি খেলতে পারেননি মোহামেডানের বিরুদ্ধে। পাঞ্জাব ম্যাচে তিনি কিন্তু ফিরছেন। পাঞ্জাব ম্যাচে তিনি ফিরলে ডিফেন্সের শক্তি বাড়বে। তবে লালকে কোথায় ব্যবহার করবেন অস্কার ব্রুজো সেটা ম্যাচ প্র্যাকটিসে যখন হবে তখন কিন্তু বোঝা যাবে। কারণ সেন্টার ব্যাকে আনোয়ার আলী খেলছেন, হেক্টরের সাথে আনোয়ার আলী খেলবেন। এবার যদি দেখা যায় যে সেন্টার ব্যাকে হেক্টরকে না খেলিয়ে লালকে আর আনোয়ার আলীকে খেলানো হচ্ছে, সেটাও বেটার হবে। কারণ লালচুং নুঙ্গার সমস্ত ডিফেন্সের সমস্ত পজিশনেই খেলার তার আ অভিজ্ঞতা রয়েছে। সেন্টার ব্যাক, লেফট ব্যাক কিংবা রাইট ব্যাকে খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন কার পরিবর্তে তাকে ব্যবহার করা হচ্ছে সেটা ডিপেন্ড করছে যখন তারা ম্যাচ প্র্যাকটিস বা সিচুয়েশন প্র্যাকটিস করবে ইস্ট বেঙ্গল ক্লাব তখন সেটা মোটামুটি পরিষ্কার হবে বা বোঝা যাবে। তো জিকসানও মাঠে ফিরবে। জিকসানেরও চোট থেকে তিনি মুক্তি পেয়েছেন। রিহ্যাব যদিও করছেন তবে আশা করা যাচ্ছে পাঞ্জাব ম্যাচে জিকসানকেও পাওয়া যাবে। তাহলে সেই কারণেই বললাম যে ইস্ট বেঙ্গলের রিজার্ভ বেঞ্চটা কিন্তু অনেকটা শক্তিশালী হচ্ছে। আমরা আগের ম্যাচেই দেখেছি মোহামেডান ম্যাচে যে মাঝমাঠে নাওরেম এবং সৌভিককে খেলানো হয়েছে। পরের দিকে সাউল ক্রেসপোকে নামানো হয়েছিল। এবার জিকসানও হাতে চলে আসছে। তো এই ব্যবহারগুলো করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অস্কারের কাছে অনেক বেশি অপশন থাকছে। গিলকে নিয়ে আপডেট দেবো। আমরা দেখেছিলাম মোহামেডান ম্যাচে প্রভসু খান গিলকে বসতে হয়েছিল। ম্যাচের মানে সেকেন্ড হাফেরও একদম শেষের দিকে সময় এই ৮০ বা ৮৮ মিনিটের মাথায় বোধহয় বসতে হয়েছিল। ৮০ র পরে দিকটা তাকে বসতে হয়েছিল। যদিও তিনি বসতে চাইছিলেন না। কোচের এই সিদ্ধান্ত নিয়ে তিনি ক্ষোভ প্রকাশও করেন। আবার তার সঙ্গে তিনি যখন সাইড লাইন দিয়ে হেঁটে আসছেন, যখন ডেভিড গোল করেন, সেই গোল সেলিব্রেট করতেও তাকে দেখা যায়। এখন এর দুটো মানে, হয় তিনি বাচ্চাদের মতো সেলিব্রেট করেছেন, নয়তো তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি ফিটই ছিলেন। তাকে কেন বসালেন কোচ তার জায়গাটা তিনি রাখলেন যে তিনি দেখুন কত ফিট তিনি নাচছেন, আ সেলিব্রেট করছেন। এটা বোঝাতে চেয়েছিলেন। তো হঠাৎই তাকে প্র্যাকটিসে দেখা গেল না। কেন দেখা গেল না? এটা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কিন্তু গিল চোট নেই তার এবং এই যে তার সঙ্গে কোচের একটা কোথাও গিয়ে সিদ্ধান্তে বিরোধিতা বা একটু সামান্য মনোমালিন্য যেটা অন্তত অন ক্যাম দেখা গিয়েছে, সেটার কি কোনো প্রভাব পড়ল? যেহেতু প্রফেশনাল ফুটবলার এরা প্রত্যেকেই, অস্কারও প্রফেশনাল। আমার মনে হয় না এটা নিয়ে খুব বড় কিছু হয়েছে বলে হয়তো গিল আবারও আজ থেকেই প্র্যাকটিসে চলে আসতে পারেন। বিশ্রাম তিনি নিয়েছেন কারণ টানা তিনি গোলের নিচে খেলে যাচ্ছেন। আর গোলকিপারকে তো সহজে চেঞ্জ করা হয় না। ৯০ মিনিটই তিনি খেলেন। আবার অ্যাডেড টাইম যুক্ত হলে তো সেটা থাকেই। তো সে কারণেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবার যদি দেখা যায় যে গিলকে পাঞ্জাব ম্যাচে না খেলানো হচ্ছে, দেবজিৎকেই খেলানো হচ্ছে, তখন একটা হয়তো বার্তা কিছু রয়েছে সেটা বোঝা যেতে পারে। লেটস সি। নন্দকুমারের একটা চোট ছিল। নন্দকুমার কিন্তু খেলবে। এমন গুরুতর নয় তার চোট, এটা জানা যাচ্ছে। একাধিক ফুটবলার সম্পর্কে খোঁজ দিলাম আপনাদেরকে ইস্টবেঙ্গল তাঁবুর খবর। এবার যেটা জানাবো ইস্টবেঙ্গল কোচকে নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন, "দাদা হঠাৎ করে অস্কার ব্রুজো যদি চলে যায় তাহলে কি সঞ্জয় সেন কোচ হবেন?" বা শোনা যাচ্ছে সঞ্জয় সেনকে কোচ করা হবে। দেখুন এই যে আলোচনাটা না, এই আলোচনাটা তখন থেকেই উঠলো যখন অস্কার ব্রুজো টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বললেন। যেদিন বিক্ষোভ হলো তার পরের দিন তিনি যখন প্রেস কনফারেন্স করলেন মোহামেডান ম্যাচের আগে। যে যদি এরকম পারফরম্যান্স হয় তাহলে কেউই তার পদে থাকার যোগ্য নয়। ইস্ট বেঙ্গলের মতন এমন একটি আ পুরনো এমন একটি ঐতিহ্যশালী ক্লাবে যে যেখানে পদে রয়েছে সে কোচ হোক, ফুটবলার হোক, সাপোর্ট স্টাফ হোক, আ সাপোর্ট স্টাফেরা ধরুন সিটিও কিংবা ম্যানেজমেন্টের যারা তারা হোক। তো তার পরে কিন্তু এটা ভাসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে তো অস্কারের অন্যান্য টিমগুলো থেকে অফার আসা বিশেষ করে এফসি গোয়ার অফার। এবার কিন্তু আই লিগেরও কেউ অস্কারকে চাইছেন কোনো টিম। তার সঙ্গে ২ এ ২ এ ৪ করে কেউ
সঞ্জয় সেনের নামটা ভাসিয়ে দিতে চাইছেন, যেহেতু সঞ্জয় সেন সন্তোষ ট্রফি জিতে নিয়ে এসেছেন, বাংলা দলকে চ্যাম্পিয়ন করে নিয়ে এসেছেন। সঞ্জয় সেনও যথেষ্ট ভালো বুদ্ধিমান কোচ, ভারতীয় কোচ, এটা ঠিক। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা তারা সঞ্জয় সেনের সঙ্গে যোগাযোগ করেছেন এমন কোনো তথ্য নেই, বা তারা অস্কার ব্রুজোকে ছেড়ে দেবেন এমন কোনো সিদ্ধান্ত তারা নেননি, বরং উল্টোটাই তারা অস্কারকে রাখতেই চান। এবং যদি ইস্টবেঙ্গল ক্লাবকে উন্নতি করতে হয়, আমার ব্যক্তিগত মতামত এই ক্ষেত্রে, জানি না আপনারা এই মতের সহমত হবেন কিনা, সেটা আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যক্তিগত মত, কোচকে এত ঘন ঘন কোচ বদল করে দলের সাফল্য আসবে না। সাফল্য আসতে গেলে একজন কোচের যা মতাদর্শ, তিনি যে পরিকল্পনা করতে চাইছেন, যেভাবে টিম সাজাতে চাইছেন, যে প্লেয়ারদের তিনি আনতে চাইছেন, সেই ধরনের প্লেয়ারদের তাকে তুলে দিতে হবে। তারপর তাকে একটু ফ্রিডম দিতে হবে। দেন ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ যে কি হচ্ছে কি হচ্ছে না। তো অস্কার ব্রুজো বাংলাদেশে বসুন্ধরা কিংসে যখন তিনি কোচ ছিলেন, সেই টিমটাকে কিন্তু একাধিক টুর্নামেন্টে তিনি চ্যাম্পিয়ন করিয়ে নিয়ে এসেছেন। তো অস্কারের ওপর ভরসা করা যায়, ভরসা রাখতে হবে। এখন অন্য যদি কোনো পরিকল্পনা থাকে ক্লাব কর্তাদের, যে না আমরা, দেখুন অস্কারকে যে পয়সা দিচ্ছে সঞ্জয় সেনকে কোচ করা হলে সেই পয়সা দেওয়া কখনোই হবে না, যতই ভালো কোচ হোক না কেন সঞ্জয় সেন। তো এখন যদি মনে করে যে টিম ম্যানেজমেন্ট যে না আমরা কোচকে যে পয়সাটা দিচ্ছি সেটা কমিয়ে ভালো মানের প্লেয়ার নিয়ে আসবো, সেটা ডিফারেন্ট ইস্যু। বা এর মধ্যে যদি অস্কারও ছেড়ে চলে যেতে চাইছেন, তো সেইগুলো আরো বেশ কিছু ডেভেলপমেন্টের উপরে নির্ভর করতে হবে। দেখুন সঞ্জয় সেন বা অস্কার ব্রুজো এই দুজনে কিন্তু যথেষ্ট ভালো পোড় খাওয়া কোচ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অস্কার এমন একটা সময় ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব নিয়েছেন যখন কার্লোস কুয়াদ্রাদ ছেড়ে চলে গেছেন, ম্যাচের পর ম্যাচ ইস্টবেঙ্গল হেরেছে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে গেছেন, সেখানে জিতে কোয়ার্টার ফাইনালে তারা যোগ্যতা অর্জন করেছে, কোয়ার্টার ফাইনাল খেলবে। তারপরে এসে তারা আইএসএল এ মিশ্র ফলাফল করেছে, কখনো জিতেছে কখনো হেরেছে, ড্র হয়েছে। কিন্তু অস্কার তো টিমটাকে তৈরি করার চেষ্টা করছেন। এতগুলো প্লেয়ার যদি একসঙ্গে চোটগ্রস্ত হয়, কেউ যদি ফর্মে না থাকে, তো একজন কোচ তো আর মাঠে নেমে খেলবেন না, তাই না? সেই বিষয়গুলো বোধহয় ভাববার জায়গা আছে। আমি আশা করি ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা, ম্যানেজমেন্ট তারা এই বিষয়গুলোকে মাথায় রেখেই পরের মরশুমের জন্য টিম সাজাবেন এবং অস্কারকেই গুরুত্ব দিয়ে তাকে রেখে দেওয়া হবে। এটা আমার বিশ্বাস। আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা একেবারে ইনফরমেটিভ হয়েছে, আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। সেটা আমি জানতে চাই। লাইক করবেন অতি অবশ্যই। আর কি করবেন? শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা শেষ করব এটা বলেই যে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কিছু খবর দিচ্ছি। তো সেই ভিডিওগুলো অতি অবশ্যই দেখুন, পাশে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ।